সোমেন স্যার পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণী তোমাদের গণিতের লম্ব বৃত্তাকার চোঙ যে অধ্যায় রয়েছে, এটি তোমাদের অধ্যায় 8-এ রয়েছে। তো সেই অধ্যায় 8-এ লম্ব বৃত্তাকার চোঙের যে অনুশীলন রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এটা তোমাদের বইয়ের পাতায় রয়েছে 140 পাতায়। এখন লম্ব বৃত্তাকার চোঙ কি জিনিস, প্রথমে আমাদের এটা বুঝতে গেলে আগে আমাদের কিছু বাস্তব জিনিসের কথা বিবেচনা করতে হবে, যার মধ্যে এই ঘন বস্তুটি রয়েছে। যেমন তোমরা সকলেই কলের পাইপ দেখেছো। দেখো, এই কলের পাইপ, যদি আমি একটা কলের পাইপের কাটা অংশটা দেখি, তো সেটা ঠিক দেখতে এরকম হয়। নিশ্চয়ই তোমরা জানো যে এই পাইপের কাটা অংশটা যখন আমরা দেখবো তখন সেটা দেখতে কিরকম হবে, এরকম হবে। তো এই যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এর দুটো মুখ কিন্তু সমান হয়, ঠিক আছে। এখন এই পাইপ কাটার যে অংশটা, এটাকে আমরা একটা লম্ব বৃত্তাকার চোঙ বলতে পারি। এখন যদি ভাবো যে এই পাইপটা একটা একটা দিক হয়তো এরকম আছে, তো আর একটা দিক হয়তো এইভাবে কাটা আছে, আর একটা দিক জাস্ট এইভাবে কাটা আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে আমরা লম্ব বৃত্তাকার চোঙ হিসেবে কিন্তু বলতে পারবো না। কারণ কি, দেখো এর দুটো মুখ বৃত্তাকার আছে, এর ক্ষেত্রেও দুটো মুখ বৃত্তাকার, এর ক্ষেত্রেও কিন্তু দুটো মুখ বৃত্তাকার। কিন্তু এই পাইপটা যদি এরকম ভাবে কাটা হয় এদিকটা, তাহলে কিন্তু এদিকে যে বৃত্তাকার তলটা, এদিকের তলের সাথে এইখানে এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে না, এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে না। তো সেই জন্য আমরা এইরকম কাটা অংশটাকে আমরা লম্ব বৃত্তাকার চোঙ বলতে পারবো না। এটা চোঙ হবে কিন্তু এটা লম্ব বৃত্তাকার নয়। কিন্তু এখানে দেখো, এই যে বৃত্তাকার তলগুলো, এই যে বক্রতল, তার সাথে কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে, এখানে 90 ডিগ্রি কোণ করে আছে। তো বৃত্তাকার তল আর এখানে যে বক্রতল চোঙের ক্ষেত্রে, সেটা যদি 90 ডিগ্রি কোণ করে থাকে, তখন সেই ঘন বস্তুটাকে আমরা কি বলবো, লম্ব বৃত্তাকার চোঙ বলবো। তাহলে আশা করি তোমরা লম্ব বৃত্তাকার চোঙের এরকম উদাহরণ আরো তোমরা জানো। তো আমি এরকম আরো উদাহরণ তোমাদেরকে বলতে পারি। যেমন ধরো, তোমরা দেখেছো ওই যে সিঁড়িতে, আমাদের বাড়ির মধ্যে যে সিঁড়ি থাকে, তাতে যে আমাদের এখন পাইপ দিয়ে এক ধরনের রেলিং লাগানো হয়। তো এই রেলিং এর ক্ষেত্রেও কিন্তু এই লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাইপগুলো ব্যবহার করা হয়। তো এরকম আরো আছে বিভিন্ন ধরনের পাইপগুলো, ওয়ারিং এর ক্ষেত্রে যে পাইপ ব্যবহার করা হয় ইলেকট্রিক ওয়ারিং এ, সেখানেও থাকে। সাইকেলের মধ্যেও তোমরা দেখবে যে লম্ব বৃত্তাকার চোঙের পাইপ আছে। তো এখন কিছু কিছু ক্ষেত্রে এগুলো নিরেট হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলো কি হয়, এগুলো ফাঁপা হয়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রেই ফাঁপা হয়, কারণ পাইপ মানে তো তার মাঝখানটা ফাঁপাই হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলো নিরেট করা হয়, যেমন লোহার রড। অনেক সময় লম্ব বৃত্তাকার আকৃতির লোহার রড তৈরি করা হয়, সেগুলোও কিন্তু নিরেট হয়, কারণ সেগুলোকে ফাঁপা করা হয়। তো যাই হোক, জানলায় যে রডগুলো ব্যবহার করা হয়। এখন আমরা লম্ব বৃত্তাকার চোঙের বিভিন্ন যে সূত্রগুলো আছে সেই সম্পর্কে আলোচনা করব। এখন লম্ব বৃত্তাকার চোঙ কি জিনিস, তোমরা দেখো যে অ্যাকচুয়ালি একটা আয়তকার যে কোনো তলকে, হ্যাঁ, আমরা যদি বৃত্তাকারে সেটাকে ভাঁজ করে নিই, তাহলেই কিন্তু লম্ব বৃত্তাকার চোঙে সেটা পরিণত হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা কি, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। এর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। নর্মালি আমরা এই দিকটাকে আমরা কি বলবো, দৈর্ঘ্যের দিক, আর এটাকে কি বলবো, প্রস্থের দিক, ঠিক আছে। তো আমরা যদি সুবিধার্থে আমি যদি এটাকে এরকম ভাবে ভাগ করি, যে কোনো ভাবে ভাঁজ করা যেতে পারে। তো আমি যদি যদি এইভাবেই ভাঁজ করি, যদি ধরো এইভাবে ভাঁজ করি, তাহলে কিসে পরিণত হবে, এটা একটা চোঙে পরিণত হবে। দেখো, এটাই হচ্ছে একটা চোঙ। তাহলে একটা চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ আর কিছুই নয়। যদি আমরা একটা আয়তকার তলকে রাউন্ড শেপে ভাঁজ করে দিই, তাহলে কিন্তু সেটা একটা লম্ব বৃত্তাকার চোঙে পরিণত হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই যে দেখো, আমরা এখানে চোঙটা পাচ্ছি, এই চোঙের কিন্তু কতগুলো তল আছে। এই চোঙের, লম্ব বৃত্তাকার চোঙের কিন্তু 3টে তল আছে। দেখো, এই একটা তল পাচ্ছি আমরা, এই গায়ের যে তলটা, এটা কি তল, এই যে আমার কাছে যে পেনটা আছে, এটাও কিন্তু একটা লম্ব বৃত্তাকার চোঙ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা লম্ব বৃত্তাকার চোঙের সেট। তো যাই হোক, তা এর যে এই যে তলটা, এই তলটা হচ্ছে একটা বক্রতল বলা হয়, বা এটাকে পার্শ্বতলও বলা যেতে পারে। আর এইদিকে এই যে মুখের তলগুলো, এই তলটা, এটা কিসের মতো তল, এটা কিসের মতো দেখতে, এটা একটা বৃত্তাকার তল। এইদিকেও একটা বৃত্তাকার আছে। তাহলে একটা লম্ব বৃত্তাকার চোঙের মোট 3টে তল আছে। একটা হচ্ছে বক্রতল, বা এটাকে পার্শ্বতলও বলা হয়। আর এই দুটো তলকে কি বলা হয়, বৃত্তাকার তল দুটোকে সমতল বলা হয়। এবং তাহলে মোট 3টে তল দাঁড়ালো, বক্রতল আর দুটো সমতল, ঠিক আছে। তাহলে একটা লম্ব বৃত্তাকার চোঙের 3টে তল আছে, একটি হচ্ছে বক্রতল আর দুটো হচ্ছে সমতল। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমরা লম্ব বৃত্তাকার চোঙের বিভিন্ন ফর্মুলা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আসবো লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে পরিমাপযোগ্য রাশিগুলো আমরা আলোচনা করব। তো একটা লম্ব বৃত্তাকার চোঙের পরিমাপযোগ্য রাশি কি কি হতে পারে। দেখো, এই যদি একটা লম্ব বৃত্তাকার চোঙ হয়, তো তার ক্ষেত্রে পরিমাপযোগ্য রাশি মোট দুটো হতে পারে। একটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের একটা রেডিয়াস বা ব্যাসার্ধ থাকবে, আর একটা কি থাকবে, উচ্চতা থাকবে।
তো আমরা ছবিটাকে এইভাবে এঁকে দিলাম। এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, তোমরা দেখতে পাচ্ছ এটা লম্ববৃত্তাকার চোঙের একটা ছবি। তো এই লম্ববৃত্তাকার চোঙের আমরা এই দিকটায় আমরা জাস্ট এখানে ব্যাসার্ধটা বোঝানোর জন্য আমরা এই দিক দিয়ে একটা করে লাইন টেনে নিলাম, এবং এর মিড পয়েন্টে থাকবে এই বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দু। তো এগুলোকে আমরা ডটেড লাইন এটাকে জুড়ে দিলাম, ঠিক আছে, এটাকে ডট দিয়ে দেখাচ্ছি যেহেতু ভিতরে আছে। তো আমরা এইভাবে লম্ববৃত্তাকার চোঙটা তৈরি করে দিলাম। তো এই লম্ববৃত্তাকার চোঙের তাহলে আমরা পেলাম তিনটে তল। এই মুখের তলগুলো হচ্ছে বৃত্তাকার তল এবং গায়ের তলটা হচ্ছে বক্রতল। তাহলে আমরা চলে আসি এই লম্ববৃত্তাকার চোঙের এই যে জায়গাটা, এটাকে বলা হয় কি ভূমির ব্যাসার্ধ। এটাকে কি বলা হয়? ভূমির ব্যাসার্ধ। এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? এই যে ব্যাসার্ধটা এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। এটা কি বলা হয়? ভূমির ব্যাসার্ধ। লম্ববৃত্তাকার চোঙের যেহেতু এই তলগুলো বৃত্তাকার, সেই জন্য এটাকে কি বলা হয়? ভূমি ব্যাসার্ধ বলা হয়। আর এই যে জিনিসটা এটাকে বলা হয় লম্ববৃত্তাকার তলের কি বলা হয়? উচ্চতা বলা হয়। তাহলে একটা লম্ববৃত্তাকার তলের ক্ষেত্রে আমরা জাস্ট দুটো জিনিস আমরা মাপবো, সেটা হচ্ছে উচ্চতা। এটাকে হাইট থেকে আসছে এইচ দিয়ে প্রকাশ, আর এটা ভূমির ব্যাসার্ধ, সেই জন্য আমরা আর দিয়ে প্রকাশ করি। তো আমরা চলে আসি যে লম্ববৃত্তাকার চোঙের কটা তল আছে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের তল হচ্ছে তিনটি। তল কটা আছে? তিনটি। সেই তিনটি তলের মধ্যে একটি হচ্ছে বক্রতল, এবং দুটি কি তল? দুটি কি আছে? দুটি সমতল। এই সমতলগুলো কিন্তু বৃত্তাকার। সমতলগুলো কিরকম না, সমতলগুলো অ্যাকচুয়ালি এই সমতলগুলো হচ্ছে বৃত্তাকার সমতল, ঠিক আছে, বৃত্তের মতো আকার নিয়ে এগুলো সমতল। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙের তিনটি তল আছে, একটি বক্রতল ও দুটি সমতল। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা ক্যালকুলেশন করবো বা যে সূত্রটা বলবো, সেটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হতে পারে। লম্ববৃত্তাকার চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তো এই লম্ববৃত্তাকার চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কিভাবে পাবো? আচ্ছা, তোমরা জাস্ট এই আয়তকার তলটার কথা বিবেচনা করো। এই আয়তকার তলটা দিয়ে তো আমরা একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করতে পারি। তা এই লম্ববৃত্তাকার অ্যাকচুয়ালি বক্রতল বলতে কোন জায়গাটাকে বোঝায়? বক্রতল বলতে এর বাইরে যে তলটা আছে তার ক্ষেত্রফল কত। এই বাইরের তলটাকে যদি আমি খুলে নিই তাহলে এটা কিসের মতো হয়? একটা আয়তক্ষেত্রের তল। তোমরা জাস্ট ভাবো যে এটা যখন দিয়ে চোঙটা তৈরি হচ্ছে, তখন এই তলটা তো বৃত্ত, এই তলটা বৃত্ত। তাহলে এই বৃত্তাকার তলটা আর যদি এই হাইটটা গুণ করতে পারি, এই বৃত্তাকার তলের এটা কি বোঝায়? যদি আমি এই বৃত্তাকার তল, আচ্ছা প্রথমে আমরা এই আয়তক্ষেত্রের কথাই ভাবি। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? দেখো তোমরা এই আয়তক্ষেত্রটাকে যদি আমি ভাবি, তো আমরা যদি ধরে নিই এইটা হচ্ছে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এই ধরে নিচ্ছি এই দিকটাকে। আচ্ছা, এই হাইট বা আমরা এইটাকে এই ধরে নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্য। আর এটাকে প্রস্থটাকে আমরা বি ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? বি। তাহলে এইচ আর বি, এই আয়তকার তলটার মানে ক্ষেত্রে এইচটা হচ্ছে দৈর্ঘ্য আর বিটা কি? বিটা হচ্ছে প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল কি? না, এর ক্ষেত্রফল হচ্ছে এইচ ইন্টু বি, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল কি হলো? এইচ ইন্টু বি। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার জাস্ট আমরা যখন এটা দিয়ে চোঙ তৈরি করছি, ভালো করে ওয়াচ করো। তাহলে এই যে চোঙের ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা দৈর্ঘ্য ছিল, চোঙের ক্ষেত্রে দেখো সেটা কিসে পরিণত হয়ে যাচ্ছে? উচ্চতায় পরিণত হয়ে যাচ্ছে। দেখো এটা উচ্চতা হয়ে যাচ্ছে, চোঙের এটা কি হয়ে যাচ্ছে? উচ্চতা। এই চোঙের ক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে? উচ্চতাটাকে এখানে দেখানো আছে। তাহলে চোঙের ক্ষেত্রে যেটা উচ্চতা, সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ধরেছিলাম। আর চোঙের এই যে ভূমি, তো আমাদের এখানে এই যে আমরা তলটা নিলাম, তো এই তলটার ক্ষেত্রে আমরা আয়তকার তলটার ক্ষেত্রে তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে চোঙের ক্ষেত্রে কিসে পরিণত হয়ে যাবে? উচ্চতায়। আর প্রস্থটা তোমরা দেখতে পাচ্ছ এটা চলে আসছে এই যে আমাদের যে চোঙের যে বৃত্তাকার যে তলটা তার পরিধিতে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখো এইটা হচ্ছে বি, এই বিটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? বৃত্তাকার চোঙের ক্ষেত্রে বৃত্তাকার তলের পরিধিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলতেই পারি যে ক্ষেত্রফলটা হচ্ছে কি না, এর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা চোঙের ক্ষেত্রে হচ্ছে বৃত্তাকার তলের পরিধি, আর এটা কি? ইন্টু উচ্চতা। ভালো করে বুঝে দেখো। তাহলে বৃত্তাকার তলটার পরিধি আর উচ্চতা গুণ করলেই তো আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হয়ে যাচ্ছে। মানে আয়তকার তলের ক্ষেত্রফল থেকেই আমাদের এই চোঙের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আসছে। তো সেটা কিভাবে আসছে না, যেহেতু আমাদের এই আয়তকার তলটা দিয়ে চোঙের বক্রতলটা তৈরি হচ্ছে, সেই জন্যে
আমাদের এই আয়তকার তলের ক্ষেত্রফলটাই হবে চোঙের যে বক্রতল তার ক্ষেত্রফল। তো চোঙের বক্রতলের ক্ষেত্রফল তবে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য মানে চোঙের ক্ষেত্রে সেটা উচ্চতা, আর এই প্রস্থটা চোঙের ক্ষেত্রে এই বৃত্তাকার তলটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, পরিধিতে কনভার্ট হয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা লিখছি যে ক্ষেত্রফল সমান হচ্ছে পরিধি ইন্টু কি লিখবো, পরিধি বৃত্তাকার তল যেটা রয়েছে সেই বৃত্তাকার তলের পরিধি ইন্টু কি লিখবো, উচ্চতা। তো বৃত্তাকার তলের পরিধির সূত্র কি না, পরিধির সূত্র হচ্ছে 2πr ইন্টু উচ্চতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এই দিয়ে প্রকাশ করি। যেহেতু আমরা বৃত্তাকার তলটার ক্ষেত্রে কি ধরেছি, ভূমির ব্যাসার্ধ r ধরেছি, তাহলে আমাদের দাঁড়ালো কি 2πrh। তাহলে যে কোনো চোঙে একটা বক্রতলের ক্ষেত্রফল কি দাঁড়ালো 2πrh, এটা বর্গ একক লিখবো, কারণ ক্ষেত্রফল যেহেতু সেখানে আমরা কিন্তু বর্গ কথাটা ব্যবহার করতে হবে। এবার আমরা চলে আসি সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে। তোমরা এখান থেকেই দেখে বুঝতে পারছো যে সমগ্র তলের ক্ষেত্রফল কি হওয়া উচিত। তো তোমরা দেখো আমি আগে দেখি যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের চোখ। আচ্ছা, এখানে যে লম্ববৃত্তাকার চোঙটা বলেছি এটা মনে রাখবে নিরেট। নিরেট মানে কি না, এটা কিন্তু ফাঁপা না। তাহলে এটাও লিখছি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের কি সূত্র হবে, সমগ্র তলের ক্ষেত্রফল যদি এটা নিরেট হয়, চোঙটা নিরেট হয়, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা এরকম হবে। দেখো এর কতগুলো তল আছে আমরা আগে সেটা দেখি। যে একটা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে মোট তল হচ্ছে কিন্তু 3টি। আমরা আগে আলোচনা করেছি বা আমাদের এখানে লেখা আছে দুটো বৃত্তাকার তল আছে, এই যে এখানে একটা বৃত্তাকার, এখানে একটা বৃত্তাকার, আর এটা আমাদের রয়েছে কি বক্রতল। তো অলরেডি আমরা বক্রতলের ক্ষেত্রফল বার করে ফেলেছি, সেটা আমাদের সূত্রটা কি দাঁড়িয়েছে 2πrh। আচ্ছা, এবার বৃত্তাকার তল আছে কটা, দুটো, একটা আর এখানে একটা। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমরা ক্লাস 9 বা নবম শ্রেণীতে শিখে এসছো। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি 2πr²। তাহলে আমাদের এখানে আমাদের যেহেতু সমতলের ক্ষেত্রফল মানে কি, সেখানে আমাদের হবে বক্রতলের ক্ষেত্রফল ইন্টু এই যে বৃত্তাকার তলের ক্ষেত্রফল। তাহলে আমি সেটাই লিখছি বক্রতলের ক্ষেত্রফল। এর সাথে অ্যাড হবে কি, এর সাথে অ্যাড হবে 2 ইন্টু বৃত্তাকার তলের ক্ষেত্রফল, 2 ইন্টু বৃত্তাকার তলের ক্ষেত্রফল। তো এই মোটামুটি এখানে দুটো বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে বক্রতলের ক্ষেত্রফলটা অ্যাড করতে হবে, আর এই বৃত্তাকার তল যেহেতু দুটো, এর ক্ষেত্রফলগুলো অ্যাড করতে হবে। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh, আর আমাদের এখানে বৃত্তাকার তল আমরা ক্লাস 9-এ পড়েছি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে 2 ইন্টু πr²। তো এই জায়গা থেকে আমরা যদি আর 2π কমন নিয়ে যাবো, 2πr যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকে h আর এখানে পড়ে থাকে r। এটাকে ঘুরিয়েও অনেকে লেখা r+h বা h+r, একই ব্যাপার। তো এটাও কি হবে, এটাও এই করতে হবে বর্গ একক। তাহলে আমাদের যে কোনো একটা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে যদি সেটা নিরেট হয়, তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে বক্রতলের ক্ষেত্রফল +2 ইন্টু বৃত্তাকার তলের ক্ষেত্রফল। তো তার সূত্র হচ্ছে 2πr ইন্টু r+h বর্গ একক। নেক্সট আমরা পরবর্তী বিষয়ে আসছি। আচ্ছা, এরপরে আমরা লম্ববৃত্তাকার চোঙের যে আয়তন বা ভলিউম বের করা সম্পর্কে আলোচনা করব। তো একটা লম্ববৃত্তাকার চোঙ কিভাবে তৈরি হয়, তোমরা যদি কতগুলো বৃত্তাকার তল নাও, এই ছবিটা দেখো যে আমরা এখানে কতগুলো বৃত্তাকার তল নিচ্ছি। ধরো এরকম একটা বৃত্তাকার তল, এইরকম একটা বৃত্তাকার তল, ঠিক অনেকগুলো প্লেটের মতো বৃত্তাকার তল নিচ্ছি। ঠিক আছে, এই বৃত্তাকার তলগুলোকে আমরা যদি পরস্পর সাজিয়ে নিই, তাহলে কিসের পরিণত হয়ে যাবে, সেটা কিন্তু একটা চোঙে পরিণত হয়ে যাবে। এখন আমার এখানে হয়তো এর হাইটগুলো আমরা হাতে করে এঁকেছি, সমান দেখাতে পারিনি, তো আমি এগুলোকে জাস্ট বোঝানোর জন্য পরে দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো কতগুলো তল যদি আমরা এরকম সাজিয়ে নিই, তো সেই তলটা সাজিয়ে নিলে একটা এগুলো কিসে পরিণত হয়ে যাবে, এগুলো কিন্তু চোঙে পরিণত হয়ে যাবে। এগুলো একটা বৃত্তাকার তল সাজিয়ে তৈরি করা হচ্ছে। তাহলে এবার ধরো এই যে বৃত্তাকার তলটা, এর ক্ষেত্রফল তাহলে কি πr², এটা হচ্ছে এর ক্ষেত্রফল। ঠিক আছে, তো সিমিলারলি এটাও যেহেতু সেম ব্যাসার্ধ, তাহলে এরও কি হবে πr²। তো এটা প্রত্যেকটাই πr² করে হবে। এবার এরকম যদি আমি h খানা নিই, তাহলে টোটাল এই যে জায়গাটা এর আয়তন কত হবে না, একটার ক্ষেত্রফল, যে কোনো একটার ক্ষেত্রফল অর্থাৎ πr² ইন্টু কতগুলো নিয়েছি, h গুলো আমরা এরকম বৃত্তাকার প্লেট নিয়ে এই চোঙটা পেয়েছি। তাহলে আমাদের πr² হচ্ছে যে কোনো একটা প্লেটের ক্ষেত্রফল, বৃত্তাকার প্লেটের ক্ষেত্রফল, আর h সংখ্যক প্লেট নিয়ে আমরা এই চোঙটা তৈরি করেছি। তাহলে আমাদের এই চোঙটার আয়তন কি হবে না, একটা প্লেটের ক্ষেত্রফল ইন্টু যতগুলো আমরা প্লেট, বৃত্তাকার প্লেট নিয়েছি। সেই জন্যই আমাদের লম্ব বৃত্তাকার চোঙের আমরা কি বার করবো না, চোঙের আয়তন, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন আমরা তাহলে কি লিখবো
যে কোনো একটা প্লেটের ভূমির ক্ষেত্র মানে প্লেটের ভূমির যে ক্ষেত্রফল সেটা, তাহলে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার কিন্তু কতগুলো প্লেট নিয়েছি, এইচ নিয়েছি, এইচ সংখ্যক প্লেট নিয়েছি, তাহলে দাঁড়ালো কি পাই আর স্কোয়ার এইচ। এটা কিন্তু এককটা হবে কি ঘন একক। তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন একক হচ্ছে যে কোনো একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন বা ভলিউম বের করার সূত্র। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো যে একটা লম্ববৃত্তাকার চোঙ সবসময় যে সলিড হবে তা না। এখানে আমরা লম্ববৃত্তাকার চোঙ যেটা আমরা বললাম সেটাও আমরা নিরেট ধরেছিলাম, কারণ এটা নিরেট চোঙ হলেই এটা এরকম হয়। কিন্তু যদি চোঙটা নিরেট না হয়ে ফাঁপা হয় তাহলে কি হবে? এটা তো আমরা নিরেট নিয়েছিলাম, ফাঁপা চোঙ আমরা নিতে পারি। ফাঁপা চোঙের ক্ষেত্রে আমাদের এই ভলিউম বা যে কোনো কিছু বার করার ক্ষেত্রে সূত্রটা কিরকম হয় আগে আমরা দেখবো যে ফাঁপা চোঙের ছবি কিরকম হয়, তারপরে আমি বিষয়টিতে আসছি। আচ্ছা, এরপরে আমরা ফাঁপা চোঙের বিষয়ে আলোচনা করবো। তো তোমরা সবাই মোটামুটি ফাঁপা চোঙ সম্পর্কে জানো, কারণ আমরা যে সমস্ত চোঙাকৃতির জিনিস ব্যবহার করি, কলের পাইপ, জলের পাইপ, এগুলো বেশিরভাগই ফাঁপা হয়, মাঝখানটা ফাঁকা থাকে। তো এই ফাঁপা চোঙের ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ একটা থাকে না। এই ছবিটি দেখতে পাচ্ছ যে ফাঁপা চোঙের অ্যাকচুয়ালি দুটো তল, মানে এই বাইরে একটা তল থাকে আর ভিতরে একটা তল থাকে। তো ব্যাসার্ধ ওই জন্য দুটো। এই দেখো, এই ভিতরের দিকে একটা ব্যাসার্ধ থাকে, এটাকে আমরা লিখছি ছোট হাতের আর দিয়ে, আর বাইরের দিকে একটা ব্যাসার্ধ থাকে, সেটা হচ্ছে বড় হাতের আর দিয়ে আমরা ধরে নিচ্ছি। এবং ভিতরটাকে বলা হয় অন্তঃব্যাসার্ধ আর বাইরেটাকে বলা হয় বহিঃব্যাসার্ধ। তো এবার উচ্চতা কিন্তু একটাই থাকে, সেটা হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি, উচ্চতা কিন্তু একটা রয়েছে এইচ। তাহলে ফাঁপা চোঙের আমরা পরিমাপযোগ্য বিষয় আমরা তিনটে পাচ্ছি ফাঁপা চোঙের ক্ষেত্রে। তাহলে ফাঁপা চোঙের আমরা পাচ্ছি অন্তঃব্যাসার্ধ। সেই অন্তঃব্যাসার্ধ আমরা কি ধরেছি, ছোট হাতের আর ধরেছি। ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি, তাহলে বহিঃব্যাসার্ধ কোনটা? বহিঃব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। অবভিয়াসলি আমাদের বহিঃব্যাসার্ধটা বড় হবে, তাহলে আমরা লিখে দিচ্ছি ক্যাপিটাল আর গ্রেটার দেন কি লিখে দিচ্ছি স্মল আর। আর উচ্চতা কিন্তু এখানে একটাই আমরা পাচ্ছি, সেটা আমরা এখানে উচ্চতা সমান কি লিখে দিচ্ছি, উচ্চতা হচ্ছে আমাদের এইচ একক আসছে, সেই জন্য উচ্চতা সমান আমরা লিখে দিলাম এইচ। এখন ফাঁপা চোঙের ক্ষেত্রে আমরা কি বার করবো? প্রথম আমরা যেটা বার করবো যে ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল। ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে তখন কিন্তু আমাদের যে জায়গাটা আসবে সেটা আমরা প্রথমে দেখি। ফাঁপা চোঙ এক নাম্বার বার করছি, ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এখন ফাঁপা চোঙের বক্রতল কিন্তু আগে যে নিরেট চোঙটা ধরেছিলাম তার মতো নয়, কারণ বাইরের তলটার সাথে সাথে ভিতরের তলটাও কিন্তু ফাঁপা চোঙের বক্রতল হিসেবে আমরা ধরতে পারি বা ধরতে হবে। তো ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল সেটা কিরকম হবে? সেটা এরকম হবে, দেখো ফাঁপা চোঙের বক্রতল কিন্তু দুটো, একটা হচ্ছে বাইরে যেটা আছে সেটাও একটা বক্রতল, আবার এই যে ভিতরে যে ছোট হাতের আর ব্যাসার্ধ আছে সেটাও একটা বক্রতল। তাহলে আমাদের এই বাইরের বক্রতলের ক্ষেত্রফল আর ভিতরের বক্রতলের ক্ষেত্রফল অ্যাড করতে হবে। তাহলে ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে বাইরের বক্রতলের ক্ষেত্রফল আর হচ্ছে ভিতরের বক্রতলের ক্ষেত্রফল। দুটো ক্ষেত্রফল আমাদের কি করতে হবে? অ্যাড করতে হবে। অর্থাৎ ফাঁপা চোঙ যেহেতু, সেই জন্য এর বাইরেও একটা বক্রতল রয়েছে এবং ভিতরে একটা বক্রতল রয়েছে, সেই জন্য আমরা লিখছি বাইরের বক্রতলের ক্ষেত্রফল আর হচ্ছে ভিতরের বক্রতলের ক্ষেত্রফল। এখন বাইরের বক্রতলটার ক্ষেত্রফল আমরা অলরেডি বার করা শিখে গেছি, তাহলে সেটা কি হয় না, বাইরের বক্রতলটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই ক্যাপিটাল আর ইন্টু এইচ, কারণ এর পরিধি হচ্ছে 2 পাই আর এর হাইট হচ্ছে এইচ, তাহলে 2 পাই ক্যাপিটাল আর এইচ। তেমনি ভিতরের বক্রতলটার ক্ষেত্রফল একই হবে, খালি ছোট হাতের ব্যাসার্ধটা আমাদের নিতে হবে 2 পাই স্মল আর ইন্টু এইচ। তো এটাকে যদি আমি একটু ছোট করে কমন নিয়ে লিখতে চাই, তাহলে আমরা এখান থেকে 2 পাই এইচটা কমন নিতে পারবো। তাহলে 2 পাই এইচ ব্র্যাকেটের মধ্যে বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, এটা আমরা কি লিখবো বর্গ একক। তাহলে আমরা ফাঁপা চোঙের মোট যে বক্রতলের ক্ষেত্রফল সেটা পেয়ে গেলাম, বা পার্শ্বতলের ক্ষেত্রফলও বলতে পারি। সেটা হচ্ছে বাইরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভিতরের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ 2 পাই এইচ ইন্টু বড় হাতের আর প্লাস ছোট হাতের আর বর্গ একক। এবার আমরা চলে যাবো যে ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে। ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা কি হবে সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। আচ্ছা, এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। তো ফাঁপা চোঙের সমতলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের দেখতে হবে যে এর আগে মোট কতগুলো তল আছে। তোমরা দেখো যে এর আমরা বক্রতল পেয়েছি দুটো, একটা ভিতরে একটা বাইরে, সেটা আমরা অলরেডি বার করে ফেলেছি।
এবার এই তো বৃত্তাকার তল দেখো, এখানে একটা আছে এখানে একটা আছে, কিন্তু এটা একটা পূর্ণ বৃত্তাকার তল না, অ্যাকচুয়ালি বলয়ের ক্ষেত্রফল। এই যে বলয় আকৃতি যে ক্ষেত্রফল, এই বলয়ের ক্ষেত্রফলগুলি কিন্তু থাকবে, কারণ এই জায়গাটা ফাঁপা। তো এই বলয়ের ক্ষেত্রফল আমরা বার করে, যেহেতু নিচে আর উপরে আছে, সেই জন্য আমরা সেই দুটো বলয় আকৃতি যে জায়গা আছে তার ক্ষেত্রফল আমরা অ্যাড করে দেবো। তাহলে আমরা এখানে কি লিখবো, ফাঁপা চোঙের সমতলের ক্ষেত্রফল সমান হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, যেটা আমরা অলরেডি আগে বার করেছি। বক্রতলের ক্ষেত্রফল এটা আমরা অলরেডি এর আগে বার করে এসেছি, প্লাস হচ্ছে কি 2 ইন্টু বলয় আকৃতি তলের ক্ষেত্রফল। বলয় আকৃতি তলের ক্ষেত্রফল মানে দুটো বলয় আকৃতি যে তল আছে সেই বলয় আকৃতি তলের ক্ষেত্রফল আমরা নেব, তলের ক্ষেত্রফল। তো এবার আমরা এই জায়গাটা কিভাবে হিসেব করবো দেখো। তো অলরেডি আমরা যেটা বার করে এসেছি, বক্রতলের ক্ষেত্রফলটা কি বার করে এসেছি, 2πh ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা আমরা বার করে এসেছি। আচ্ছা, তোমরা ক্লাস 9-এ বলয় আকৃতি তলের ক্ষেত্রফল শিখেছো। এটা যেহেতু দুটো আছে তাহলে 2 আমরা কি লিখবো, যে বড় বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, পাই আর স্কয়ার, পাই বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। তো এটাই হচ্ছে, কারণ এটা হচ্ছে বলয়ের ক্ষেত্রফলের সূত্র, ক্লাস 9-এ পড়েছিল, পাই বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। এবার যেহেতু এখানে দুটো বলয় আকৃতি তল আছে, একটা উপরে আছে আর একটা নিচে আছে, দেখো এখানে একটা বলয় আকৃতি তল আছে, তো সেই বলয় আকৃতি তল দুটো থাকার জন্য আমরা বলয়ের ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করেছি। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল প্লাস 2 ইন্টু বলয় আকৃতি তলের ক্ষেত্রফল, তাই 2πr ইন্টু আর প্লাস এইচ প্লাস 2π বড় হাতের স্কয়ার মাইনাস ছোট হাতের স্কয়ার। এটা কি একক, সূত্রটা হবে বর্গ একক। তাহলে এর সূত্রটা হবে কি, বর্গ একক। তাহলে আমরা পেয়ে গেলাম যে ফাঁপা চোঙের সমতলের ক্ষেত্রফল 2πr বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, এটা হচ্ছে বক্রতলটা। আর এই দুটো তল মানে এই জায়গাটা আসছে বলয় আকৃতি যে তলগুলো আছে তার জন্য, তো এরকম দুটো থাকার জন্য 2π বড় হাতের স্কয়ার মাইনাস ছোট হাতের স্কয়ার। তো এটা মূল সূত্র, একে আরো সোজা করা যায়, তো আমি এটা এইভাবে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। এরপরে আমরা চলে যাবো ফাঁপা চোঙের আয়তন, 3 নম্বর চলে যাবো ফাঁপা চোঙের আয়তন। তো ফাঁপা চোঙের আয়তন বার করা খুবই সোজা, তাহলে ফাঁপা চোঙের আয়তন। এখন ফাঁপা চোঙ যেহেতু, তাহলে এর আয়তন নিরেট চোঙের মতো হবে না, কিছুটা কম হবে। তো অ্যাকচুয়ালি নিরেট চোঙ হলে আয়তনটা কি হতো, যে বাইরে যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা ধরে আমরা আয়তনটা বার করতাম, কিন্তু এখানে ভিতরের চোঙ যেটা রয়েছে সেই ভিতরের চোঙটা কিন্তু অ্যাকচুয়ালি নেই, কারণ ভিতরের চোঙটা তো ফাঁপা রয়েছে। তাহলে আমাদের যেটা করতে হবে, যে ফাঁপা চোঙের আয়তন বার করতে গেলে বাইরের ব্যাসার্ধটা ধরে আয়তন বার করতে হবে, করে ভিতরের ব্যাসার্ধের যে চোঙটা রয়েছে, যেহেতু এই জায়গাটা ফাঁপা, তাহলে সেই চোঙের আয়তনটা কি করতে হবে, বাদ দিতে হবে। জাস্ট তোমরা এটা এইভাবে ভাবতে পারো, যে আমরা একটা ফাঁপা চোঙ থেকে যদি এরকম একটা চোঙ বের করে নিই, জাস্ট এই চোঙটা বের করে নিই, তাহলেই তো আমাদের এই মানে বাকি ভলিউমটা পেয়ে যাবে। মানে আমরা কি করব না, এই যে বড় হাতের আর স্কয়ার, এই চোঙটা যে টোটাল ভলিউম থেকে এই চোঙটার ভলিউম বাদ দিয়ে দেবো। এই চোঙটার ভলিউম মানে এর আয়তন থেকে এর আয়তনটা, বড় চোঙের যে আয়তন, সেই বড় চোঙের আয়তন থেকে ছোট চোঙের আয়তনটা কি করে দেবো, বাদ দিয়ে দেবো, ছোট চোঙের আয়তনটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ফাঁপা চোঙের আয়তন পেয়ে যাবো। তো বড় চোঙের আয়তন মানে বাইরে ব্যাসার্ধের যে চোঙ, তার আয়তন কি হবে না, পাই আর স্কয়ার বড় হাতের এইচ, আর ভিতরের চোঙ যেটা সেটা হচ্ছে পাই আর স্কয়ার। যদি আমরা ব্যাসার্ধ দিয়ে বোঝাই তাহলে এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর। তো এই বড় চোঙের আয়তন থেকে ছোট চোঙের আয়তনটা বাদ দিলেই আমরা ফাঁপা চোঙের আয়তন পেয়ে যাবো। তাহলে ফাঁপা চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার বড় হাতের আর মাইনাস পাই আর স্কয়ার কি হবে, ছোট হাতের আর। ঠিক আছে, এবার পাই আর স্কয়ার এইচ হবে, পাই আর স্কয়ার, পাই বড় হাতের আর স্কয়ার ইন্টু এইচ, আর পাই ছোট হাতের আর স্কয়ার ইন্টু এইচ। অর্থাৎ বাইরের চোঙের যে আয়তন তার থেকে আমরা ভিতরের চোঙের আয়তনটা কি করবো, বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে কি কি কমন নিতে পারি, এখান থেকে দেখো আমি কমন নিতে পারি, পাই কমন নিতে পারি, এইচ কমন নিতে পারি। তাহলে আমাদের পড়ে থাকবে বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। এটাকে তোমরা প্লাস মাইনাস আকারে ভাঙতে পারো, অসুবিধা নেই। এটা আমরা কি লিখে দেবো, ঘন একক, যেহেতু আয়তন এটা সেই জন্য এটা সূত্রটা এককটা পেয়ে যাবো, ঘন একক। তো এই চোঙ সম্পর্কে মোটামুটি এই সূত্রগুলো ছিল। নেক্সট আমরা এই সূত্রগুলোর উপর বেস করে তাহলে আমরা নিরেট চোঙের ক্ষেত্রে 3টে সূত্র শিখলাম, একইভাবে আমরা ফাঁপা চোঙের ক্ষেত্রেও 3টে সূত্র শিখলাম। আমরা এই সূত্রগুলো ব্যবহার করে এরপরে তোমাদের বইয়ে যে 8 অনুশীলনী রয়েছে বা 8 অধ্যায় রয়েছে তার কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আচ্ছা, তো আমরা চলে আসি তোমাদের বইয়ে যে 8 অধ্যায় রয়েছে। বলছে একটা ছবি দিয়েছে, দেখো একের দাগের কোশ্চেনে। তো এই ছবিটা আমি এদিকে এঁকে দিচ্ছি। তো এরকম একটা ছবি দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিসের ছবি তোমরা অলরেডি জেনে গেছো, যে এই ধরনের ছবিকে কি বলা হয় না, এটাকে বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ।
ঠিক আছে, বা লম্ব বৃত্তাকার চোঙ বলা হয়। তো এখন এই লম্ব বৃত্তাকার চোঙ কেন বলা হয় অলরেডি আমরা বলে দিয়েছি। বলছে পাশের ছবি ঘনবস্তু ড্যাশটি তল আছে। ঘনবস্তুর কতগুলি তল আছে? তাহলে এই ছবিটা যদি আমি একের কোশ্চেন দিই, ছবির ঘন বস্তুটি ড্যাশটি তল আছে। ছবির ঘন বস্তু তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে ঘন বস্তুটির আমাদের তল কটা আছে? 3টি তল আছে। তাহলে আমরা কি লিখব? 3টি তল আছে। 3টি তল আছে। এই ড্যাশটা আমাদের 3 বলতে পারি, তল আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। টিটা তোমাদের বাইরে দেওয়া আছে, তাহলে তোমরা এটা বাইরেই লিখবে, শুধু 3টা শূন্যস্থানে হবে। তাহলে আমরা এখানে 3 লিখে বাইরে লিখবো 3টি তল আছে। তাহলে এটা আমাদের হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন এখানে আছে, ওই ছবি দেখি। ছবির ঘনবস্তু ড্যাশটি বক্রতল, ড্যাশটি সমতল। তো তোমরা দেখেই বুঝতে পারছো, বা আমরা অলরেডি আলোচনা করেছি, ছবির ঘন বস্তু ড্যাশটি সমতল। তাহলে ড্যাশটি সমতল, তাহলে এর সমতল বক্রতল বলেছে, ড্যাশটি বক্রতল। আর কি বলেছে? ও ড্যাশটি সমতল আছে। ও ড্যাশটি সমতল আছে। টি সমতল আছে, সমতল আছে। তোমরা অলরেডি যখন এই চোঙ আমি শুরু করি, তখনই আমি এই ব্যাপারটা বলে দিয়েছি যে কতগুলো সমতল আছে আর কতগুলো বক্রতল আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে গায়ের তলটা, এটাকে বলা হয় বক্রতল। তো ঘনবস্তুর বক্রতল একটাই আছে। আর যদি আমি সমতলের কথা বলি, তো সেগুলো এই দুটো, মানে এই বৃত্তাকার তল দুটো। তো এই বৃত্তাকার তল দুটোকে সমতল বলে। তাহলে সমতল কটা আছে? দুটো আছে। তো নেক্সট 2 কোশ্চেনটা, এগুলো খুব শর্ট প্রশ্ন টাইপের। আমাদের বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার চোঙাকৃতি। তো এই চোঙাকৃতি কি হতে পারে? লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ঘনবস্তু। লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ঘনবস্তু। তো এইরকম ঘনবস্তু তোমরা বাস্তবে অনেকেই দেখে থাকো। আমি এগুলো লিখে দিচ্ছি 5টা পরপর। যেমন ধরো, আমরা যে থাম দেখি, বাড়ির থাম, বাড়িতে যে থাম বা পিলার বলি, সেই থাম বা পিলার এরকম চোঙাকৃতি হতে পারে, ঠিক আছে, বা পিলারও বলতে পারি। সেই পিলারও যে দেওয়া থাকে, অনেক সময় সেগুলো চোঙাকৃতি হয়। দুই কি হতে পারে? আমাদের এখানে বলেছে যে আমাদের বাড়ি, তো বাড়িতে আর কি হতে পারে? সিঁড়ির রেলিং এর পাইপ, ঠিক আছে, বা রেলিং পাইপ লিখে দিচ্ছি, রেলিং এর পাইপ কিন্তু আমাদের এই কি হয়? লম্ব বৃত্তাকার চোঙাকৃতি হয়ে যায়, ঠিক আছে। 3 নম্বর কি হতে পারে? 3 নম্বর হতে পারে যেমন ধরো জলের পাইপ, মানে কলের জলের যে পাইপ থাকে, সেই পাইপও কিন্তু চোঙাকৃতি। 4 নম্বর কি হতে পারে? আর এরকম ঘনবস্তু যেগুলো তোমাদের চোঙাকৃতির মতো হতে পারে, জানলার রড, এই যে রড হয় জানালার, সেই রড কিন্তু চোঙাকৃতি হয়ে থাকে। আর 5 নম্বর আমি আরেকটা লিখে দিচ্ছি যেটা চোঙাকৃতি হয়, যে আমাদের যে এই যে বাড়ির ক্ষেত্রে এটা না লেখাই ভালো, এটা ক্লাসরুমে। এছাড়া আরো এরকম ঘনবস্তু রয়েছে, যেমন ধরো যে বেলন যদি থাকে বাড়িতে, যে রুটি শাঁকা বা রুটি তৈরির ক্ষেত্রে যে বেলন ব্যবহার করা হয়, সেই বেলনও কিন্তু একটা কি, সেটা একটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি বস্তু। তাহলে আমরা 5টা বস্তু লিখলাম যেগুলো বাড়ির মধ্যেই থাকবে, বাড়ির থাম, পিলার, রেলিং এর পাইপ, জলের পাইপ, জানলার রড, বেলন। এটা রুটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, রুটি বেলার ক্ষেত্রে। তো এই ঘনবস্তুগুলো সবই হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ঘনবস্তু। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসছি। তো আমরা এরপরে 3 যে কোশ্চেন আছে সেটা আলোচনা করছি। স্টিলের চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তো এখানে দেখো, আমাদের যেহেতু ড্রামটা তৈরি করতে চাদরের কথা বলা হয়েছে, তো আমরা এখানে ড্রামের কি বার করবো? সমগ্রতলের ক্ষেত্রফল বার করবো। কারণ যদি এরকম ড্রামটা হয়, তো ড্রামটা তৈরি করতে টোটাল যে জায়গা বা টিন বা যাই দিয়ে তৈরি করে না কেন, সেটা হচ্ছে এর সমগ্রতলের ক্ষেত্রফল, মানে বক্রতল প্লাস যেহেতু ঢাকনা ফাকনা সমন্বয় হচ্ছে, তাহলে এই সমগ্রতলের ক্ষেত্রফলটি আমাদের এখানে কাউন্ট করতে হবে। তো আমার এখানে দেওয়া আছে যে ব্যাসের দৈর্ঘ্য, ড্রামের ব্যাস লিখলেও হবে। তো ব্যাস কত দেওয়া আছে দেখো, যে বৃত্তাকার তলটা, সেটা হচ্ছে 28 সেমি। তো এই 28 সেমি দেওয়া আছে, ব্যাস দিয়ে তো আমাদের কাজ হয় না, তাহলে আমরা কি করবো? ব্যাসার্ধ বার করে নেবো। ব্যাসার্ধ হচ্ছে 28/2, তার মানে আসছে 14 সেমি। তাহলে আমরা যে ওই ড্রামটা নিয়েছি, সেই ড্রামের যে বৃত্তাকার তল, তার ব্যাসার্ধ কত বেরিয়ে গেল? 14 সেমি। এবার আমরা বার করব, এখানে ড্রামটির উচ্চতা দেয়া নেই, তাহলে আমরা এক কাজ করি, ড্রামটির উচ্চতা ধরে নিই। ড্রামটির উচ্চতা আমরা ধরে নিচ্ছি, উচ্চতা ইকুয়াল টু 8 সেমি ধরে নিলাম, 8 সেমি।
ড্রামের উচ্চতা আমরা 8 সেমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার ড্রামটির সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, ওটাই চাদরের সঙ্গে সমান। ড্রামটি সমগ্র তলের ক্ষেত্রফল আমরা অলরেডি আলোচনা করেছি যে সমতলের ক্ষেত্রফলটাই এর যতটা তৈরি করতে চাদর লাগবে বা ট্রিমের পাত লাগবে সেটাই হবে। তাই ড্রামটির সমতলের কি বার করবো, ক্ষেত্রফল। সমতলের ক্ষেত্রফলের সূত্র কি, অলরেডি আমরা সমতলের ক্ষেত্রফলের সূত্র বার করে এসেছি। সেই সূত্রটা হচ্ছে আমাদের দুটো এখানে কি রয়েছে, 2πr ইন্টু আমাদের কি হবে r প্লাস h, এই হচ্ছে আমাদের সমতলের ক্ষেত্রফলের সূত্র। তো জাস্ট আমরা এখানে বসিয়ে দেবো। 2 পায়ের মান কত, 22/7, আর এখানে আমাদের আর রয়েছে, হ্যাঁ আটটা আমাদের, হ্যাঁ আটটা বসিয়ে দিতে পারবো আমরা। আটটা কত রয়েছে, আটটা রয়েছে আমাদের 14, ঠিক আছে, ইন্টু আর এর জায়গায় ফের 14 প্লাস কি লিখে দেবো, এই লিখে দেবো, এত বর্গ একক, বর্গ সেমি, বর্গ কি লিখে দেবো, সেমি, যেহেতু আমরা আর এর মান এগুলো সেমিতে পেয়েছি, তো এই বর্গ কথাটা এখানে লিখে দেবে, এত বর্গ সেমি, ঠিক আছে। তো তাহলে আমরা পেয়ে গেলাম কি, যে ড্রামটির সমতলের ক্ষেত্রফল একটা নির্দিষ্ট রাশিমালা পেয়ে গেলাম। এখন এখানে সেটা দেওয়া আছে ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে। তাহলে শর্তানুযায়ী এই যে আমাদের পার্শ্বতলের সমতলের ক্ষেত্রফলটা বেরিয়েছে, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু 14 প্লাস 14 প্লাস 8 সমান আমাদের ওই যেটা দেওয়া আছে, অর্থাৎ 2816, ঠিক আছে, 2816 বর্গ সেমি। তো এখান থেকে আমাদের বার করতে হবে হচ্ছে এইচ এর মানটা। তো আমরা কিভাবে করবো, প্রথমে আমরা এই 14 প্লাস 8 যে মানটা আছে আমরা এখানে রেখে দেবো। তাহলে এখানে যেটা আছে 2816 ইন্টু 7টা আমাদের এখানে উপরে আসবে, আর এই যে 2 ইন্টু 22 ইন্টু 14টা কত আসবে, নিচে আসবে, 2 ইন্টু 22 ইন্টু 14। তো আমরা যদি কাটাকাটি করি, তো আমরা দেখো এখানে এই যে 7 দিয়ে যদি কাটি, তাহলে এটা আমাদের 7 দুগুণে 14 আসবে। তো আমরা একটু বড় দিয়ে কাটার চেষ্টা করি যাতে আমাদের সুবিধা হয়। তো আমরা দেখবো 11 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটে 11 দুগুণে 22, তাহলে 22 আর 6 28, ঠিক আছে, 61 আসছে। 61 এলে হচ্ছে 5 11 55, 55 55 আর 6 61, 6 11 66। তাহলে এটা 11 দুগুণে কত এসে গেল, 22। তাহলে আমাদের 11 দুগুণে কত এসে গেল, 22। এবার আমাদের 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তো 8 দিয়ে এটা কাটবে কি আমরা দেখে নিচ্ছি। 8 দিয়ে কাটলে হ্যাঁ চলে আসবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো একেবারে এই 3টে 2 আমরা গুণ করে নিলাম, তাহলে 8 হয়ে গেল। 8 দিয়ে কাটলে আমাদের চলে আসবে 3 আসছে 24, আর এটা 25, 8 দুগুণে 16, অর্থাৎ 32 চলে গেল। তাহলে আমরা এখানে পেলাম 14 প্লাস এইচ, এইচ ইকুয়াল টু কত চলে গেল, 32। আর আমাদের এখান থেকে পেয়ে যাব এইচ সমান 32 বিয়োগ 14। তো 32 থেকে 14 বাদ দিলে কত হয় দেখো, 4 4 কত 12, 8 দাও 12, 4 কত 12, 8 দাও 12, 2 1 2 কত হচ্ছে 3, 1 2 3 2 8। তাহলে আমাদের এখানে ড্রামটির উচ্চতা কত ছিল, তাহলে ড্রামটির উচ্চতা আমরা এককটা লিখে দেবো, উচ্চতা সমান হচ্ছে 18 সেন্টিমিটার, অর্থাৎ ড্রামের উচ্চতা ছিল 18 সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী যে 4 দাগের অঙ্কটি সেটি আলোচনা করবো। বলছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে। তাহলে এখানে দুটো পিলারের কথা বলা হয়। জাস্ট আমরা যদি বিবেচনা করি, তো এরকম দুটো পিলার, ধরো এরকম বৃত্তাকার পিলার এখানে রয়েছে, আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। দুটো পিলার এখানে রয়েছে, বৃত্তাকার পিলার। এখন এই দুটো বৃত্তাকার পিলার ঢালাই করতে যত ঘন ডেসিমি মশলা লাগবে সেটা বার করতে গেলে আমাদের কি বার করতে হবে, তার আয়তন বার করতে হবে, করে 2 দিয়ে গুণ করে দেবো যেহেতু দুটো পিলার আছে। এখন এখানে যেটা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা দেখবো যে প্রতিটি পিলারের ব্যাস, প্রতিটি পিলারের কি লিখবো, ব্যাস। তাহলে প্রতিটি পিলারের ব্যাস কত দেওয়া আছে দেখো, ব্যাস দেওয়া আছে 5.6 ডেসিমি, 5.6 ডেসিমি। এখন এটা ডেসিমিটারই দিয়েছে এবং উত্তরটা আমাদের চেয়েছে দেখো ডেসিমিটারই, তাহলে এটাকে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমরা এটাই লিখে দেবো, কিন্তু শুধু ব্যাসার্ধ বার করে দেবো। তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ আমাদের হবে যে 5.6/2, তার মানে এটা আসছে আমাদের 4 16, 2.8, ঠিক আছে, 2.8 সেন্টিমিটার, মানে 2.8 সেন্টিমিটার আমাদের চলে এলো পিলারগুলোর কি ব্যাসার্ধ। আর এখানে প্রতিটি পিলারের উচ্চতা, লম্বা যেটা সেটাই বলেছে, তাহলে প্রতিটি পিলারের উচ্চতাটা আমরা বার করে নেবো। সেই উচ্চতা এইচ ইকুয়াল টু, যেটা ব্যাসার্ধকে আমরা আর বলতে পারি, তাহলে এইচ সমান কত দেওয়া আছে, এটা মিটারে দেওয়া আছে 2.5 মিটার। এখন যেহেতু উচ্চতাটা এই
আমাদের মশলার যে পরিমাণ ওটা ঘন ডেসিমিটারে চেয়েছে, তাহলে এটাকে আমরা ডেসিমিটার নিয়ে যাবো। তাহলে এটা হয়ে যাবে 25, 10 দিয়ে গুণ করলে চলে আসবে 25 ডেসিমিটার। দশমিকটা এদিকে সরে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম পিলারের উচ্চতা পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে প্রতিটি পিলারের আয়তন বার করবো। প্রতিটি পিলারের আয়তন কিভাবে বার করবো? সেই আয়তন বার করতে গেলে আমরা আয়তনের যে সূত্র সেটা ব্যবহার করবো, পাই আর স্কোয়ার এইচ। তো এখানে পাই এর মান বসিয়ে দেবো আমরা। পায়ের মান কত? 22/7। আচ্ছা, আর স্কোয়ার মানে এই 2.8টাকে আমরা দুবার লিখে নিচ্ছি, যেহেতু এটা স্কোয়ার আছে, ইন্টু এইচ হচ্ছে 25। তো আমরা এটা জাস্ট ক্যালকুলেশন করবো, তাহলে কিন্তু আমরা এই ঘন ডেসিমি মশলার পরিমাণটা পেয়ে যাবো। তাহলে এটা তুলে দেবো, তুলে এটা আমাদের হয়ে আসবে 100। 25 দিয়ে ফেলে দিচ্ছি, 4 25-এ আমাদের কত এলো? 100 চলে এলো। তো 4 দিয়ে যখন আমি এটা কাটবো, 4 25-এ 100 চলে এলো। আচ্ছা, এবার আমরা এটাকে কাটছি, 4 দিয়ে কাটছি, 4 7 28, এই 4 আর এই 4 কেটে গেল। তাহলে আমাদের রইল কি? রইল হচ্ছে 22 ইন্টু 28, এটাই রইল 22 ইন্টু 28, বাকি সব ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা 8 22 22 দিয়ে গুণ করবো 28-কে। তো এখানে আমি 28 ইন্টু 22, 28 দুগুণে 56, আর এখানে 28 দুগুণে 56 চলে এলো। ঠিক আছে, তাহলে এখানে আর কিছু সংখ্যা আছে, আমি একটু দেখে নিচ্ছি। দেখো 22 আর 28 ইন্টু 22, 4 7 28, 4 4 কেটে গেল, আর এখানে তাহলে আমাদের এখানে আসছে এটা দেখো 22 ইন্টু 28 করলে 8 দুগুণ 16, 6 8 56, 6 6 5 11 1, আর 5 আর 1 6, 616 এলো। 6 6 5 11 616, এই জায়গাটায় আমাদের হলো 616 কি এলো? 616 ঘন ডেসিমি। তাহলে একটা পিলারের জন্য আমাদের 616 ঘন ডেসিমি কি লাগবে? মশলা লাগবে। তো এবার আমার এখানে পিলার কটা ছিল? দুটো পিলার ছিল। তাহলে এবার লিখছি দুটি পিলারের আয়তন। দুটি পিলারের আয়তন কত হবে না? একে জাস্ট 2 দিয়ে গুণ করবো। দুটি পিলারের আয়তন সমান হচ্ছে 602 ইন্টু 616, দ্যাট ইজ এটা হয়ে যাবে 16 গুণে 32, 16 গুণে 12। ঠিক আছে, 16 গুণে 32 আর 6 গুণে 12, তাহলে 1232 ঘন ডেসিমি। তাহলে আমরা যদি বলে যে এদের জন্য কত মশলা লাগবে, তাহলে সুতরাং কি মশলা লাগবে? মশলা লাগবে, অর্থাৎ এই পিলারগুলো তৈরি করতে মশলা লাগবে হচ্ছে 1232 ঘন ডেসিমি। এই অ্যামাউন্টের মশলা লাগবে। এখন আর একটা কোশ্চেন আমাদের এখানে রয়েছে, সেটা হচ্ছে যে ওই প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে প্লাস্টার করতে কত খরচ করবে? এখন পিলারগুলোকে যখন আমরা প্লাস্টার করব, এই জায়গাগুলো তো প্লাস্টার হয় না, শুধু এই জায়গাগুলো প্লাস্টার হয়। অর্থাৎ এই জায়গাগুলোকে কি বলে? এগুলোকে বলে বক্রতল। এগুলো কি বলে? বক্রতল বলে। তাহলে জাস্ট আমরা পিলারের বক্রতলের ক্ষেত্রফল বার করবো, করে সেটা দিয়ে গুণ করে দেবো। এবং এখানে দেখো 125 টাকা আবার মিটারে দেওয়া আছে, এই জায়গাটা আবার মিটারে দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি, সমস্তগুলোকে আবার মিটারে নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে লিখছি যে পিলারের আমরা প্রথমে লিখবো যে এখানে ব্যাসার্ধটাকে আমরা মিটারে নিয়ে যাব। তাহলে পিলারের ব্যাসার্ধ আর সমান আমরা বার করেছিলাম কত? 2.8 সেন্টিমিটার। 2.8 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটাকে যদি আমি মিটারে নিয়ে যাই, তাহলে আচ্ছা এটা সরি, এটা তোমার ডেসিমিটার হবে, সেন্টিমিটার না, এটা ছিল ডেসিমিটার। এটা ডেসিমিটার। তাহলে 2.8 বাংলা তুমি ধরেছি ডেসিমিটার। তাহলে এই ডেসিমিটারে ছিল, তো এটাকে আমার কিসে নিয়ে যেতে হবে? এটাকে কিন্তু 2.8 ডেসিমিটারটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা লিখেছি ডেসিমি। তো এটাকে যদি আমি মিটারে নিয়ে যাই, তো মিটারের পর ডেসিমিটার আছে, তার মানে 0.28 হয়ে যাবে মিটার। আর এখানে প্রতিটি পিলারের উচ্চতা দেখো, উচ্চতা কত আছে? উচ্চতা এইচ সমান তোমার বার করা আছে 25 ডেসিমিটার। এই 25 ডেসিমিটারকে যদি আমি মিটার নিয়ে যাই, তাহলে 2.5 কি হয়ে যাবে মিটার। এটা দেওয়াই ছিল, অ্যাকচুয়ালি এটা মিটারই দেওয়া ছিল, তো অসুবিধা কিছু নেই। তো ডাইরেক্টলি আমরা এটাও লিখে দিতে পারি। এবার হচ্ছে প্রতিটি পিলারে বা একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল। সেটা তোমরা বার করো। একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল কি হবে না? আমরা যে সূত্র জানি, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। তো জাস্ট এগুলো বসিয়ে দেবো। 2 পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7। আচ্ছা, আর হচ্ছে 0.28, এটা হচ্ছে আর। আচ্ছা, এটা হচ্ছে 0.28 হচ্ছে আর উচ্চতা হচ্ছে আমাদের 2.5। তাহলে 2.5,
জাস্ট আমরা এখানে দশমিকগুলো তুলে দেবো, তুলে দিলে আমাদের হচ্ছে একটা দুটো তিনটে মানে 1000 চলে আসবে, 1000 চলে আসবে। এবার আমরা 7 দিয়ে কেটে দেবো, তাহলে 7 দিয়ে কাটলে কত আসছে, 4 7 28 চলে এলো। ঠিক আছে, 25 দিয়ে আমরা কাটছি, 4 25 140। ঠিক আছে, তো এবার আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে এটা 4 দিয়ে কাটলে কত আসছে, 4 10 40। আচ্ছা, এবার আমরা আরো সুবিধা করতে পারি এটা। তো সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণে 10, তার মানে আমাদের উপরে থাকছে 22, নিচে কত থাকছে, নিচে থাকছে 5, তাহলে 22/5 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে একটা পিলারের বর্গ, আমাদের একটা পিলারে যে 22 ওপরে রয়েছে দেখো, আর নিচে কি রয়েছে 5 রয়েছে, তাহলে একটা পিলারের বক্ষতলের ক্ষেত্রফল হলো 22/5 বর্গ মিটার। এরকম ভাবে দুটি পিলারের বক্ষতলের ক্ষেত্রফল সমান 2 × 22/5, দ্যাট ইজ 44/5 বর্গ মিটার। এটা হচ্ছে দুটো পিলারের বক্ষতলের ক্ষেত্রফল। এবার দেখো আমাদের এক একটা বর্গ মিটার খরচা করতে মানে 125 টাকা হিসেবে প্লাস্টার করতে খরচা লাগছে। তো আমার কত বর্গ মিটার প্লাস্টার করতে হবে, 44/5 বর্গ মিটার। মানে প্লাস্টার করতে খরচ, প্লাস্টার করতে খরচটা কিভাবে বার করবো, তো আমরা দুটো পিলারের মোট বক্ষতলের ক্ষেত্রফল যেটা পেয়েছি অর্থাৎ 44/5, একে আমরা গুণ করে দেবো 125 দিয়ে। যেহেতু 1 বর্গ মিটার প্লাস্টার করতে আমাদের 125 টাকা খরচা হয়, এটা 5 দিয়ে কাটলে 5 25 125, 44 দিয়ে গুণ করে দেবো 25 কে, তাহলে 4 25 100, 4 25 100 আর 10, 110। ঠিক আছে, তাহলে মোট খরচা কত হলো, 1100 টাকা। এটাই ছিল আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর। ঠিক আছে, তো এই প্রশ্নে আমাদের দুটো উত্তর ছিল, একটা হচ্ছে এর প্লাস্টার করতে খরচ, সেটা আমরা 1100 টাকা বার করলাম, আর আরেকটা ছিল যে এর জন্য কত ঘন রেসিং মশলা লাগবে, সেটা আমরা বার করেছি 1232 ঘন রেসিং মশলা লাগবে। তো এরপরে আমরা এখানে 5-এর দাগে যে কোশ্চেনটা আছে সেটা আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা 5-এর দাগের যে সমস্যাটি আছে সেটি আলোচনা করব। তো 5-এর দাগের অঙ্কটা তোমাদের ক্ষেত্রে রয়েছে, দেখো 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাস এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 বা 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত। তাহলে আমাকে আগে ওই গ্যাস সিলিন্ডারের ভিতরে যে আয়তনটা বার করতে হবে, কারণ গ্যাস সিলিন্ডারের ভিতরের আয়তনটাই হবে ভিতরে যে গ্যাস আছে তার আয়তন। তো গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে, অন্তর্ব্যাস আছে, এখানে অন্তর্ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা লিখছি অন্তর্ব্যাস। সেই অন্তর্ব্যাস কত দেওয়া আছে, অন্তর্ব্যাস হচ্ছে অন্তর্ব্যাস, ঠিক আছে, অন্তত এখানে হবে এটা অন্তর্ব্যাস। যাই হোক, তো সেটা দেওয়া আছে হচ্ছে যে 2.8 ডেসিমি, 2.8 ডেসিমি। তো এটা থেকে আমরা কিসে চলে যাবো, ব্যাসার্ধে চলে যাবো। তাহলে অন্তর্ব্যাসার্ধ, তোমরা নিজেরা বুঝতে পারছো যে এর ব্যাসার্ধ মানে 2.8 কে আমাদের 2 দিয়ে ভাগ হবে, তাহলে 1.4 ডেসিমি। এটা হচ্ছে আমাদের অন্তর্ব্যাসার্ধ। এবার চলে আসি যে লম্বা যে ব্যাপারটা, তো সিলিন্ডারের উচ্চতাই আমি দিচ্ছি। তাহলে সিলিন্ডার উচ্চতা পরে কত হচ্ছে, যেটা লম্বা পরিমাণ দেওয়া আছে সেই উচ্চতা দেওয়া আছে আমাদের হচ্ছে 7.5 ডেসিমি। তাহলে 7.5 আমরা ডেসিমিটারই করছি, কারণ আমাদের এখানে অঙ্কটা ডেসিমিটারই করতে হবে, উত্তরটা যেহেতু ডেসিমিটারে চেয়েছি। তো এবার আমরা ভিতরের যে আয়তন সেটা আমরা বার করবো, ওটাই কিন্তু আমাদের গ্যাসের আয়তনের সাথে সমান হতে পারে। গ্যাস সিলিন্ডারের ভিতরের আয়তন, গ্যাস সিলিন্ডারের ভিতরের আয়তন, সিলিন্ডারের ভিতরের আয়তন। ভিতরের আয়তনটা আমরা ওই যে চোঙের, যেহেতু এটা ভিতরের আয়তন, সেটা কিরকম ভাবে পাবো, তাহলে চোঙের আয়তনের যে সূত্র ছিল পাই r²h। তো আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো, পাই মানে হচ্ছে 22/7, r², আর মানে আমরা অলরেডি বার করে রেখেছি 1.4 × 1.4, দুবার লিখে দিচ্ছি যেহেতু স্কোয়ার আছে, আর h হচ্ছে 7.5। তো আমরা চাইলে এটাকে দশমিক তুলে দিতে পারি, তুলে দিয়ে আমরা এখানে কত লিখে দেবো, 1000 লিখে দেবো, 1000 লিখে দিলাম। তো 7 দিয়ে একটা কেটে দিচ্ছি, 7 দুগুণে 14। তো আমরা এটাই লিখে দিচ্ছি, ক্যালকুলেশন আমরা করছি, করলে করতে পারি, তো করলে আমাদের অসুবিধা কিছু নেই, আমরা এইভাবেই রেখে দিচ্ছি এটাকে। তাহলে 22 × 2 × 14 × 75/1000 কি রয়েছে আমাদের, এটা ঘন ডেসিমি। তাহলে আমাদের গ্যাস সিলিন্ডারের ভিতরের আয়তনটা হবে এত।
তো ওইটাই কি হবে, ওটাই হচ্ছে আমাদের গ্যাসের আয়তনের সাথে সমান হবে। এবার আমাদের এই গ্যাসের আমাদের দেয়া আছে ওজনটা 15.015 কেজি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে সুতরাং 22 × 2 × 14 × 75, 22 × 2 × 14 × 75 বাই 1000, যেটা আমরা পেয়ে গেছি ঘন ডেসিমি। ঘন ডেসিমি গ্যাসের ওজন, গ্যাসের ওজন আমাদের যেটা দেয়া আছে সেটা আমরা লিখে ফেলবো। এর ওজন দেওয়া আছে 15.015 কেজি বা কিগ্রা। ঠিক আছে, তো এই কিগ্রাটাকে আমরা চাইলে গ্রামে নিয়ে চলে যেতে পারি, তো আমি সেটা পরে দেখাচ্ছি। কারণ এই 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন খুবই কম হবে, তাহলে সেই জন্য পরবর্তীকালে আমরা এটাকে গ্রামে নিয়ে চলে যাবো। তো 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন বার করতে গেলে সেটা নিশ্চয়ই কম হবে, তাহলে আমাদের একটা 15.015 বাই এটা নিচে আসবে, তার মানে এখানে বসবে 22 × 2 × 14 × 75, আর এখানে চলে যাবে 1000, এখানে চলে যাবে 1000 চলে যাবে। তো এই হচ্ছে মোটামুটি হিসেবটা। এবার আমরা যে কাজটা করব, যে প্রথমেই এই দশমিকটা তুললে আমাদের এখানে চলে আসবে আর একটা 1000 চলে আসবে, যেহেতু এটা 3 ঘর আছে। তো এই 1000 এই 1000 আমাদের কিন্তু খুব সহজ কেটে যাবে, এটা কিন্তু উত্তরটা আমাদের কেজিতে আসে, এটা মাথায় রাখতে হবে। তো এবার আমরা একটা কাজ করতে পারি, যে যেহেতু এটা কেজি 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন খুব কম হবে, তাহলে ডাইরেক্টলি আমরা এটা গ্রামে নিয়ে চলে যাবো। তাহলে এটা হচ্ছে 15.015 আর ইন্টু 1000 করে দিচ্ছি, কারণ এটা তখন এটা গ্রাম হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে চলে আসছে যা ছিল তাই, মানে 22 × 2 × 14 × 75। তো আমরা এইগুলোর মধ্যে কাটাকাটি করতে পারি, 25 দিয়ে কাটতে দেবো, 25 দিয়ে কাটলে এটা 40 হবে। হ্যাঁ, আর 25 দিয়ে কাটলে এটা 3 হবে, 3 × 25 = 75। এবার আমরা চাইলে এটাকে 11 দিয়ে কাটতে পারি, আচ্ছা আমরা একটু বড় দিয়ে কাটার চেষ্টা করছি। 11 দিয়ে কাটলে হবে 11 × 11 15 আছে, তাহলে 14 40, 3 11 33, 33 এর সাথে 40, তাহলে 71 আসছে। 71 এলে হচ্ছে 6 11 66 আর 5 11 55, আর এটাকে আমরা 11 দিয়ে কাটলে 11 × 22। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের চলে এলো। এরপরে আমরা এটাকে 14 দিয়ে ভাগ করতে পারি, বা যদি না পারি বড় হয়ে যায় তো আমরা এটাকে 7 দিয়ে কাটবো। ঠিক আছে, তো 7 দিয়ে কাটা যাবে, 7 × 2 = 14, আর 7 দিয়ে যদি এটা কাটি তো 7 × 1 = 7, 7 আর 6 = 13 66, 7 × 9 = 63, 63 আর 3 এ 66 35, তাহলে হচ্ছে 5 × 7 = 35, তাহলে আমাদের চলে এলো 195। তো এখন আমাদের এখানে পড়ে রয়েছে, দেখো এখানে পড়ে রয়েছে একটা, দুটো, তিনটে 2। তো আমি এইগুলোকে কেটে দিচ্ছি, কেটে দিলে এটা একেবারে হয়ে যাবে 3টে 2 মানে 8, তো 5 আসছে কত হয়ে যাবে 40, 5 আসছে 40 হয়ে গেল। আর এখানে 3 দিয়ে আমরা এটা কেটে দেবো, 3 দিয়ে কাটলে এটা কত আসছে দেখো, 3 দিয়ে কাটলে 19 আছে, 19 হলে 3 6 18, 18 আর 1 19, 3 5 15। ঠিক আছে, এইটা চলে যাবে। এবার 65কে আমরা জাস্ট 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে 5 5 25 5, আর 5 6 30 আর 2 32, তখন 325 কি হয়ে যাবে জি মানে দাম। অর্থাৎ 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন, 1 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি ডেসিমি গ্যাসের ওজন কত বেরোলো, গ্যাসের ওজন আমাদের চলে এলো 325 গ্রাম। এটাই আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার বা উত্তর চলে এলো। ঠিক আছে, তো নেক্সট আমরা পরবর্তী ভিডিওতে এখানে 6 দাগের থেকে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। আজকে আমরা মূলত সূত্রগুলো এবং তার কিছু প্রয়োগের সাহায্যে এই 1 থেকে 5 পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা 6 থেকে এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আলোচনা করব।